নমস্তুতে নাকি নমস্তুতি? রামরাজ্যে অযোধ্যা আজ মোদিময়। রাম মন্দিরকে ঘিরে যাবতীয় ব্যবস্থাপনা, এই নতুন স্টেশন, বিমানবন্দরের উদ্বোধন সব তারই অংশ। তবে দিনের শেষে শোনা গেল মোদির মুখে নিজের গ্যারান্টির কথা। অনেকের প্রশ্ন, কৌশলে লোকসভা ভোটের প্রচারটাও কি সেরে নিলেন প্রধানমন্ত্রী? এদিকে রামকে নিয়ে রাজনীতি করার অভিযোগে মোদিকে একযোগে নিশানা করেছে বিরোধীরা। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, যা বলি তাই করি, দেশবাসীর ভরসা মোদির গ্যারান্টি। অযোধ্যায় বললেন প্রধানমন্ত্রী, একেবারে তার 35 মিনিটের বক্তব্যের শেষে বলছেন মোদির গ্যারান্টির কথা। শুধু রামলালা নয়, দেশের 4 কোটি মানুষ পাকা ছাদ পেয়েছে, এই কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেড়েছে ভাড়া, রেল আর গরিবের সওয়ারি নয়, আক্রমণ রাহুল গান্ধীর। একেবারে এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন যে গরিবের সওয়ারি একটা সময় ছিল যা রেল, বর্তমানে সেটা মুছে গেছে, বদলে গেছে। বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অযোধ্যা, বাংলার ভবিষ্যৎ ওই 500 টাকায়। তৃণমূলকে নিশানা করছেন সুকান্ত মজুমদার বলছেন বাংলা উত্তরপ্রদেশ বা অযোধ্যাকে দেখেও শিখবে না। 97 কোটি মানুষের স্বাস্থ্যকর খাবার নেই এই দেশে, এটাই মোদির নতুন ভারত। আক্রমণ শানাচ্ছেন কুণাল ঘোষ, একেবারে নিশানা করছেন বিরোধীরা একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইব মোদির গ্যারান্টির কথা আবার শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যখন 2টি কর্মসূচি ছিল আজকে। প্রথমে স্টেশন উদ্বোধন করেছেন এবং তারপরে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করার পর জনসভা করেছেন এবং সেই জনসভায় বলছেন যে দেশবাসীর ভরসা একমাত্র মোদির গ্যারান্টি। কি বলছেন দেখুন। आजकल कुछ लोग मुझसे पूछते हैं कि मोदी की गारंटी में इतनी ताकत क्यों है? मोदी की गारंटी में इतनी ताकत इसलिए है क्योंकि मोदी जो कहता है वो करने के लिए जीवन खपा देता है। मोदी की गारंटी पर आज देश को इसलिए भरोसा है क्योंकि मोदी जो गारंटी देता है उसे पूरा करने के लिए दिन रात एक कर देता है। ये अयोध्या नगरी भी तो इसकी साक्षी है। और मैं आज अयोध्या के लोगों को फिर से विश्वास दूंगा कि इस पवित्र धाम के विकास में हम कोई कोर कसर बाकी नहीं छोड़ेंगे। একদিকে যখন মোদির গ্যারান্টি, দেশবাসীর ভরসা বলছেন, তখন সেই দেশবাসীর প্রায় 97 কোটি স্বাস্থ্যকর খাবার তাদের কপালে জোটে না। অথচ এই নরেন্দ্র মোদীর সরকার খাদ্যশস্যে ভর্তুকি ছাঁটাই করেছে। এইভাবে কুণাল ঘোষ নিশানা করেছেন কেন্দ্রের সরকারকে। কিভাবে, কি বলে দেখুন। মোদির গ্যারান্টি বলতে আমরা জানতাম 14 সালের ভোটের আগে সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে এনে ভারতবর্ষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে জমা করা। মোদির গ্যারান্টি বলতে আমরা জানতাম 2014 সালের আগের প্রতিশ্রুতি বছরে 2 কোটি বেকারের চাকরি, সেই হিসেবে 20 কোটি বেকারের চাকরি হয়ে যাওয়া উচিত 2024-এর মধ্যে। তার বদলে আরও 10 কোটি নতুন বেকার উপহার দিয়েছেন, অর্থাৎ 30 কোটি বেকারের দায় এখন নরেন্দ্র মোদির উপর। ফলে তিনি যা যা করেছেন, তিনি মুখে দুর্নীতি হাঁটানোর কথা বলেন, গোটা বিজেপিটা দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছে। তিনি মানুষের কথা বলেন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল থেকে জীবনদায়ী ওষুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দাম সাধারণ মানুষের হাতের বাইরে চলে গিয়েছে। তিনি ভারত মা কি জয় বলেন, কিন্তু মায়ের গলা থেকে গয়নাগুলো খুলে খুলে খোলা বাজারে বিক্রি করে দেন। সর্বশেষ এয়ার ইন্ডিয়াটাকেও করেছেন। ফলে মোদির গ্যারান্টি বলে যে একটা মিথ্যা বাতাবরণ তৈরি করা হচ্ছে, মানুষ সেটা জানেন। আমি শুধু 3টে দিনের কথা এখানে আমি অঙ্কনকে স্মরণ করিয়ে দিয়ে তারপর তার কাছে আসবো। প্রথমে হচ্ছে 30শে নভেম্বর, যখন প্রধানমন্ত্রী একেবারে এই কথা বলছেন যেখানে সাধারণ মানুষের, দেশবাসীর আশা প্রত্যাশা শেষ হয়, সেখান থেকে মোদির গ্যারান্টি শুরু হয়। আচ্ছা, 3 তারিখ যখন এই 4 রাজ্যের ফলাফল ঘোষণা হচ্ছে, তখনও মোদির গ্যারান্টির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, বলছেন মোদির গ্যারান্টির কথা। আজকেও মোদির গ্যারান্টির কথা নরেন্দ্র মোদির মুখ থেকে শোনা যাচ্ছে। আমার এইখানেই প্রশ্ন বা অঙ্কন, সেটা হচ্ছে বাকি যে 30শে নভেম্বর বা 3 তারিখ যে গ্যারান্টির কথা বলেছিলেন, আজকের মোদির গ্যারান্টি আলাদা কোথায়? এইখানে তো অনেকে প্রশ্ন। সেবারও প্রচার সেরেছিলেন কার্যত লোকসভা ভোটের, আজকেও এই রামের ভাবাবেগকে সামনে রেখে যেটা করলেন প্রধানমন্ত্রী, লোকসভা ভোটের কৌশলে প্রচার সারলেন। 2013 সালে যখন তৎকালীন
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে একটা রেলওয়ে ব্রিজ করার জন্য অযোধ্যা রেল স্টেশনে ডেপুটেশন দিতে গেছিলেন অযোধ্যাবাসী, তখন বলেছিলেন ওটা তো একটা গ্রাম, ওখানে এখন আমাদের রেল স্টেশনে রেল ব্রিজ করার মতো কোনো ধরনের কোনো আমাদের বাজেটের ফান্ডিংও নেই, আমরা সেটা চেষ্টাও করতে পারবো না। তার থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখতে পেয়েছেন অযোধ্যায় কি অবস্থা, কি পরিণতি হয়েছে। আজকে যত মানে 122টা কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বিনিয়োগ আজকে অযোধ্যায় আসছে। আজকে প্রায় 15,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং বিভিন্ন প্রকল্প পূর্ণ হয়ে গেছে, সেইগুলো পূর্ণতা প্রাপ্তি আপনি দেখতে পাচ্ছেন। এবং ঠিক কথা তো, মোদিজির গ্যারান্টির ওপর আজকে দেশের মানুষ, 4 রাজ্যের মানুষ তারা ভরসা রেখেছে বিভিন্ন জায়গায়। আমরা 3টে রাজ্য জিতেছি। আমি বলছি অঙ্কন, উত্তরপ্রদেশটা তো সম্পূর্ণ দেশ নয়। প্রতিশ্রুতি তো ছিল, কুণাল ঘোষ স্মরণ করিয়ে দিচ্ছেন যে 2014 ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি তো এটা ছিল বছরে 2 কোটি চাকরি। হ্যাঁ, সেই প্রতিশ্রুতি পূরণ কোথায়? সেটা কি মোদির গ্যারান্টির মধ্যে ছিল না? আপনি 2 কোটি চাকরি কেন, 33 কোটি কর্মসংস্থান হয়েছে 2014 থেকে 2023-এর মধ্যে। এটা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট। 33 কোটি নতুন কর্মসংস্থান হয়েছে। ইউপিএ আমলে সরকারি শূন্যপদ পূরণ হয়েছিল 7 লক্ষ। এনডিএ আমলে এখন অবধি সরকারি শূন্যপদ পূরণ হয়েছে 11,73,000। তাহলে আপনি তো কর্মসংস্থান দেখতে পাচ্ছেন। বললেন আপনি আজকে, আপনি 3রা ডিসেম্বরের কথা বললেন। 3রা ডিসেম্বর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 450 টাকায় গ্যাস, রাজস্থানে 450 টাকায় গ্যাস। না, আমি তো বলছি রাজস্থানে কেন, সারা দেশে হওয়া উচিত। সারা দেশেই তো হবে, যেখানে কেন্দ্র একেবারে কেন্দ্র সরকার মানুষের প্রধানমন্ত্রী, সারা দেশে কেন হবে না? পশ্চিমবঙ্গ কমালেও হবে পশ্চিমবঙ্গে। দেখুন, আজকে প্রধানমন্ত্রী বলছেন যে রামলালা যেভাবে ছাদ পেয়েছেন আমি সকলকে পাকা ছাদ করে দেবো। মানে ঔদ্ধত্যটা কোথায়? উনি প্রভু রামের ছাদ তৈরি করে দিচ্ছেন। আসল কথা হচ্ছে যখন নিজের কোমরে জোর না থাকে, নিজের এই যে ঢপের যত গ্যারান্টি প্রকাশ্যে মানুষের কাছে চলে আসছে, তখন তো ধর্মের সাহারা নিতেই হবে। আজকে এই তো কুণালদা যেটা বলছিলেন, আমিও তো বলছি, প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছিলেন 2 কোটি চাকরি সবাইকে, বা 2022 অব্দি পাকা ছাদ, 100টা স্মার্ট সিটি, 15 লক্ষ টাকা, কৃষক আয় দ্বিগুণ, বুলেট ট্রেন চালাবো। কি হলো? একটা কিছু হয়নি। 4 বছরের কন্ট্রাকচুয়াল অগ্নিবীর, 70,000 পদ রেলওয়ের থেকে উঠে গেছে। রেলওয়ের কথা বলছিল আমার ভাই অঙ্কন। আর এই যে স্মার্ট সিটি, কটা স্মার্ট সিটি তৈরি হয়েছে এই দেশে? সব মিথ্যে ঢপের গ্যারান্টি। আমি বলছি উল্টো দিক থেকে, তবে মোদির সমালোচনা কি এই প্রসঙ্গে করাটা সমীচীন? তার কারণ আমি বলছি 1992 এই রাম জন্মভূমি আন্দোলন হলো, 96 থেকে 2019 পর্যন্ত প্রত্যেকটা নির্বাচনী ইস্তেহারে যদি একটা বিষয় পরিবর্তন না হয়ে থাকে সেটা হচ্ছে রাম মন্দির তৈরি করা। এটা একদম প্রথম থেকে ইনট্যাক্ট তাই আছে। আজকে সেই প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি, নরেন্দ্র মোদী সরকার এসে সেটা করে দেখিয়েছে। এই প্রসঙ্গে তুমি কিভাবে সমালোচনা করবে? যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করেছেন নরেন্দ্র মোদী সরকার। যদি ধর্ম দিয়ে দেখুন, ধর্মে আমরা হিন্দু হই, মুসলমান হই আর খ্রিস্টান হই, খিদে সবারই পায়। সবাইকে ভারতবর্ষে 100 টাকা লিটারে পেট্রোল কিনতে হয়, চড়া দামে ওষুধ কিনতে হয়, 1200 টাকার সিলিন্ডার কিনতে হয়। আমার কথা হচ্ছে রাম মন্দির বিজেপির পৈতৃক সম্পত্তি নয়, প্রভু রামের ওপর বিজেপির কপিরাইট নেই। আমিও যাবো অযোধ্যা রাম মন্দিরে, কিন্তু ভোট মোদি বা বিজেপিকে দেবো না। আর মোদির গ্যারান্টির ব্যাপারে যখন কথা হচ্ছে, লাস্ট একটা কথা বলে দিই, যেদিন টিভির পর্দার সামনে এসে যশোদা বেন মোদির গ্যারান্টিকে সমর্থন করবে, আমরা মোদির গ্যারান্টি মেনে নেব। না না, আমি বলছি ব্যক্তিগত আক্রমণ যদি এখানে শুরু হয় তাহলে এটা আমরাও করতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, রুচিসম্মত নয়। এই প্রসঙ্গে এখানে আসার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার কথা হচ্ছে হলো যে এখানে এতগুলো কথা রিজুদা বলল, আমি শুধু একটাই পয়েন্টে বলি, স্মার্ট সিটি 15টা শহরকে স্মার্ট সিটি প্রকল্পের আন্ডারে 2015 সালে নেওয়া হয়েছিল। একটা সামান্য 10 টাকায় ডিপিআর করে এই রাজ্য সরকার দিতে পারত। আমার সল্ট লেক, যেখানে আমি বাসিন্দা, সেটাকে করতে দেয়নি স্মার্ট সিটি। 500 কোটি টাকা পাঠানো হয়েছিল কেন্দ্র সরকার, ফিরে গেছে। এটা আমি নয়, এটা আমি নয়, উত্তরপ্রদেশে বলেনি। সব্যসাচী দত্ত এবারের ওই বিধাননগর কর্পোরেশনের বাজেট অধিবেশনে দাদা চিন্তা করলে হবে না। আমি বলছি তিনি বলেছেন যে কেন এখনো স্মার্ট সিটি করতে পারছে না, এটা কি মেয়রের ব্যর্থতা নয়? উত্তরপ্রদেশে কি আছে দেখা যাচ্ছে দাদা? আজকের দিনে দাঁড়িয়ে এই উত্তরপ্রদেশে আজকে স্যামসাং এর সবচেয়ে বড় কোম্পানির মানে কারখানা ওখানে হয়েছে। আর এই পশ্চিমবঙ্গে শুধু এই মাসে 17টা কারখানা বন্ধ হচ্ছে। আমি এখানে বাকি 2 অতিথির কাছেও আমাকে সমান সময় দিয়ে আসতে হবে। আমি মধুজা সেন রায়ের কাছে আসবো।
সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বাংলা একেবারে উত্তরপ্রদেশ একেবারে ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে পরিণত হবে এবং সেখানে মানে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে, অর্থনীতিতে কার্যত বিপ্লব আসবে। আমি একবার শুনিয়ে নিই কি বলেছেন সুকান্ত মজুমদার এবং তার বক্তব্য নিয়ে আমি মধুজা সেন রায়ের কাছে আসবো। দেখুন বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য। দেখুন, অযোধ্যা আগামী দিনে এমন একটি শহরে রূপান্তরিত হতে চলেছে যা গোটা বিশ্বের পয়েন্ট অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের বিন্দুতে পরিণত হবে এবং যে বিপুল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে আগে বা এই মুহূর্তেও অযোধ্যাতে আপনি গেলে দেখতে পাবেন খুব ছোট হোটেল ছাড়া খুব বড় হোটেল নেই। এয়ারপোর্ট শুরু হচ্ছে, স্টেশন বিশ্বমানের তৈরি হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন অযোধ্যা 5 স্টার হোটেলে ভর্তি হয়ে গেছে এবং এটাই হচ্ছে উন্নয়ন, ডেভেলপমেন্ট। এর ফলে মানুষের অর্থনৈতিক উন্নতি হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে এবং উত্তরপ্রদেশের অর্থনীতি বেড়ে উঠবে। পশ্চিমবঙ্গ তো দেখে শিখবে না। পশ্চিমবঙ্গ তো আস্তে আস্তে আমরা ওই 500 টাকা 1000 টাকা নিয়ে কোনো সংসার চালানো প্র্যাকটিস করা শুরু হয়েছে, এটাই চলবে। আমি বলছি অযোধ্যা যে বদলে যাচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দারাও কিন্তু মধুজা সেই কথা বলছেন এবং ভবিষ্যতে এই অযোধ্যা হয়তো সত্যি মানে আর্থিক দিক থেকে অনেক বেশি পরিপূর্ণতা লাভ করবে। আমি বলছি আমাদের রাজ্যেও কিন্তু একটা বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল সিঙ্গুরকে ঘিরে, যদিও সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে এবং সেটা যদি বাস্তবে প্রতিফলিত হতো এবং সেটা যদি দিনের আলো দেখতো, কে বলতে পারে যে ভারতের মানচিত্রে, শিল্প মানচিত্রে, অর্থনীতির মানচিত্রে এক উজ্জ্বল জায়গা নিয়ে বিরাজ করতো আমাদের এই রাজ্য? না, আমি প্রথমেই বলি যে সিঙ্গুরের সঙ্গে অযোধ্যা কোনোভাবেই তুলনা করা আমি তুলনা করছি না, আমি সম্ভাবনার কথা বলছি। একটা ধর্মীয় স্থানকে ঘিরে যে সম্ভাবনার কথা সুকান্ত মজুমদার বলছেন, আমি বলছি সেরকম একটা সম্ভাবনা আমাদের রাজ্যে হতে পারতো। হ্যাঁ, হতেই পারতো, না হওয়ার কিছু ছিল না, কিন্তু এই রাজ্যের তৎকালীন বিরোধীরা তারা চায়নি এবং এই প্রশ্নে বিজেপিও দায় এড়াতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা তো হয়নি, কিন্তু হয়েছেটা কি? গোটা ভারতবর্ষ জুড়ে এই যে এত বড় বড় কথা আজকে বিজেপি বলছে, 450 টাকা গ্যাসের কথা বললো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো ভাই, যে 450 টাকা গ্যাস দেওয়ার ক্ষমতা তো কেন্দ্রীয় সরকারের আছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন? কেন্দ্রীয় সরকার দেবে না কেন? তারপরে যদি কোনো রাজ্যে কথা বলবে না, রাজ্যের দায়িত্ব রয়েছে, আমার চিৎকার করে লাভ নেই। হ্যাঁ, চিৎকার করবো কথার মাঝে কথা বললে চিৎকার করবো কথার মাঝে কথা বলবো। এবং এটা হচ্ছে যে এই আসলে অযোধ্যা হচ্ছে যে ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে অযোধ্যাকে কেন্দ্র করে, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কি করেছেন নরেন্দ্র মোদী? এত এত কথা হচ্ছে, মাথা পিছু আয় 180টা দেশের মধ্যে আমরা 142তম, G20-র দেশগুলোর মধ্যে আমরা সর্বনিম্ন। সরকারের দেওয়া তথ্য, অনেক তথ্যের কথা উঠে এলো, সরকারের দেওয়া তথ্য বলছে যে প্রত্যক্ষ মানে সরকারি এবং বেসরকারি মিলিয়ে নতুন বিনিয়োগ 70% হ্রাস পেয়েছে চলতি আর্থিক বছরে। কিসের গল্প শোনাচ্ছে? কোন উন্নতির গল্প শোনাচ্ছে? এগুলো উন্নতির মাপকাঠিতে একটা এগিয়ে থাকার প্রশ্ন। উন্নয়নের মাপকাঠিতে তুমি সমালোচনা মধুজা করতে পারো, কিন্তু আমি বলছি এটা তো কোনো বিজেপির তো কোনো রাগ ঢাক নেই, এটা তো ঘোষিত তাদের পলিটিক্যাল এজেন্ডার মধ্যে অযোধ্যা রাম মন্দির রয়েছে। সেটা আজকে দিনের আলো দেখছে। বাকি যা ঘোষণাগুলো সেগুলো আসলে সবই ক্যামোফ্লেজ, বাকি ঘোষণাগুলো সবই ক্যামোফ্লেজ। আসল উদ্দেশ্য ছিল রাম মন্দির, এর পরের উদ্দেশ্যটা ওদের কথাতেই পরিষ্কার। দেখবেন এর পরের উদ্দেশ্য হচ্ছে যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ দেশ ঘোষণা করা যাবে না, সংবিধান বদলাতে হবে। খুব ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসতে চলেছে, খুব ভয়ঙ্কর দিন। আচ্ছা, ভয়ঙ্কর দিনের ক্ষেত্রে এই যে এতগুলো কথা, এই যে এখানে সিপিএম বললো উত্তরপ্রদেশে তারা অপ্রাসঙ্গিক, তারা একটা স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করার সময় ঠিক এক গল্প বলেছিল যে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হচ্ছে, কি লাভ? আজকে একটা অজানা গ্রাম কেভাদিয়া, সেই গ্রামে আজকে 32,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এসেছে। আমি বলছি অঙ্কন, তুমি যখন এই গোটা এই পুরো হিসেবে যখন তুমি দিচ্ছ না, এটা প্রদীপের উপরে আলোটা বলছো, তার নিচে অন্ধকারের কথাটা বলছো না। আমি কেন বলছি, এই যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমাদের স্থান কোথায়? আমাদের বিশ্ব ক্ষুধা সূচকে একেবারে তলানিতে আমরা রয়েছি। তোমাকে সমানভাবে সেটা উল্লেখ করতে হবে। এই চলতি আর্থিক বছরে সেটা সরকারি নথি বলছে ভাই, সরকারি নথি বলছে, নিজের সরকারের নথি ভালো। আচ্ছা আমি এবার বলি, তাহলে গুজরাটে 38টা কারখানা হয়েছে এই বছর, উত্তরপ্রদেশে 17টা কারখানা হয়েছে, কেরলে কটা কারখানা হয়েছে দিদি ভাই একটু বলবেন? কেরলে কটা কারখানা হয়েছে সংখ্যাটা বলুন, আপনি সংখ্যা তত্ত্ব আসুন, আপনি বলুন, আপনি সংখ্যা তত্ত্ব আসুন। আরে বাবা, আপনাকে যেটা জিজ্ঞেস করলাম সেটা বলুন। আপনি পারবেন না। সিপিএম আমলে কতগুলো কারখানা বন্ধ হয়েছে মনে আছে তো? আমার সব মনে আছে, না মনে থাকার কিছু নেই, মনে আছে, সব মনে আছে ভাই। বেশ বেশ, আপনি বলুন না কোথায় আপনারা? আপনি এতগুলো
শূন্যপদ কেন? কেন কিসে? 2020 রেলের মধ্যে এখনই কেন আপনি শেষ এক বছরে 2 লক্ষ রেলের সরকারি শূন্যপদ এইবারে বেশ 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 আপনি বেশ যদি বেশ নিঃসন্দেহে আমি সৌম্যরাজ রায়ের কাছে আসবো, কিন্তু এই তরজা এবং আজকে যেভাবে যে ছবি অযোধ্যায় দেখা গেল, নিঃসন্দেহে 22 তারিখ যখন উদ্বোধন করবেন রাম মন্দিরের, তখন এই ছবিটা আরো অনেক বেশি বর্ণাঢ্য হবে। এবং অনেকে এটা বলছেন যে এই রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু 2024 নির্বাচনে একেবারে ভোট প্রচারে ঝাঁপাতে চলেছে বিজেপি। 2:40 থেকে 3:15 35 মিনিটের দীর্ঘ প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনো রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের নাম উল্লেখ করেনি, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আমি সৌম্যরাজ রায়ের কাছে আসবো। এই কথা বলছেন প্রধানমন্ত্রী যে রামকে এত বছর পর্যন্ত তাঁবুতে রাখা হয়েছে, প্রধানমন্ত্রী তার সরকারই কিন্তু পেরেছে একটা পাকা ছাদের ব্যবস্থা করতে, পাকা বাড়ির ব্যবস্থা করতে। কোথাও না কোথাও নাম না করে কিন্তু কংগ্রেসের দিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। দেখুন, হিস্ট্রি হ্যাজ ইটস ওন ন্যাস্টি হ্যাবিটস অফ রিপিটিং ইটসেলফ। এটা আমার কথা নয়, অ্যাডলফ হিটলার বহু আগে একটা কথা বলেছিলেন, তারও একটা উক্তি বলছি যে আই ইউজ ইমোশনস ফর মেনি অ্যান্ড রিজার্ভ রিজনস ফর ফিউজ। আমি কিছু কিছু মানে আমার মনে হয়, দেখুন, রামকে সবাই আরাধ্য দেবতা, তাকে মানে আস্থার বিষয়। তিনি নির্বাচনের আগে আসবেন, নির্বাচনের পরে থাকবেন না, তো সেটা তো নয়। নির্বাচনী প্রচারের ইস্যু রামকে করা উচিত নয়। বিস্তীর্ণ আর সুপ্রিম কোর্ট বলেছে রাম মন্দির হবে, সেখানে তো কারোর বিরোধ নেই। আমরা তো ভারতবর্ষের গণতন্ত্র মানি, স্বাধীনতা মানি। কিন্তু কিছুক্ষণ আগে একটা তরজা শুনছিলাম, আমরা তার সঙ্গে সঙ্গে একটা জিনিস ভাবি যে ভারতবর্ষ যদি খুবই ভালো চলতে থাকে, তাহলে আমি জানি না যে ডলারের দাম কি করে 82 টাকা প্রায় ছুঁই ছুঁই হয়। আমি বলতে পারবো না, আমার এই জ্ঞান নেই, এত পণ্ডিত আমি নয়, আমি বলতে পারবো না যে 82-83 টাকা। আমি বুঝতে পারবো না, এত ভালো চলছে ভারতবর্ষের অর্থনীতি, তাহলে এত অঙ্কন বলছিল আমার ছোট ভাই, তাহলে ভারতবর্ষের ফিনান্সিয়াল রিজার্ভ থেকে কেন এত টাকা ধার নিতে হয়, লোন নিতে হয় একটা সরকারকে? কেন স্বাধীনতার পরে শুধুমাত্র 76,000 কোটি টাকার পরেও এখন 1,75,000 কোটি টাকা শুধুমাত্র 10 বছরে ফিনান্সিয়াল বার্ডেন হয় একটা সরকারের উপর? কেন পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু রোজগার তলানিতে এসে থাকে? আমার প্রশ্ন, আমি এত পণ্ডিত না, এত জ্ঞান নেই বিজেপির বন্ধুদের মতো। আমি কয়েকটা সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞাসা করছি যে গত স্মার্ট সিটি 15টা স্মার্ট সিটি হয়েছে, তা 15টা স্মার্ট সিটি গত 5 বছরের অ্যালোকেশন দেখতে পাবেন প্রতি বছর অ্যালোকেশন কমছে। আপনি যদি, আমি জানি না যে এখন বুলেট ট্রেনের রিজার্ভেশন অঙ্কনরা করে ফেলেছে কিনা, এসব বলতে পারবো না। কিন্তু কথা হচ্ছে যে মানে ডেমোক্রেসিতে ইট ইজ ভেরি বিউটিফুল ইন থিওরি, বাট ইন প্র্যাকটিস ইট ইজ ফ্যালাসি। সো আমরা এইসব কথাবার্তা নির্বাচনের আগে, রামকে তাহলে একটা কাজ করুন না, রামকে নির্বাচনের টিকিট দেওয়াটা শুধু বাকি রেখেছে বিজেপি। লেটাস একটা টিকিট দিয়ে দিন, উত্তরপ্রদেশে খুব ভালো হবে। মানে রাম এই পর্যায়ে নেমে গেছে, এখন এই পর্যায়ে নামিয়ে দিয়েছে যে নির্বাচনী প্রচারের একটা ইভেন্ট ম্যানেজমেন্টের প্রধান মুখ হতে পারে। এটা তো আরাধ্য দেবতা রাম, তার মন্দির, তাকে, তার সম্মান, তার ভাব আবেগ, ভারতবর্ষের অন্তরাত্মা, তাকে পর্যন্ত এখন রাজনৈতিক নির্বাচনে আপনি ইঙ্গিত করছেন এটা তো অপমান, অপমানের কথা বলছেন। কিন্তু তারপরেও দেশবাসী কিন্তু যার যে রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন বারে বারে ভোট দিয়ে তাদেরই ফিরিয়ে আনছে। ভোটে জিতো, সে তো ভোটে জেতা মানে কি এসব করার লাইসেন্স নাকি? ভোটে জিতবে, ভোটে হারবে, ভোট আসবে, ভোটে যাবে। বিজেপি কি থাপ্পা মেলে বলতে পারেনি কি আমরা আজীবন ভোটে থাকবো? যেহেতু প্রসঙ্গ সামনে এলো, আমি এক সেকেন্ড আমি যেহেতু প্রসঙ্গ সামনে এলো, আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো এই রামলালার প্রসঙ্গে যে তাঁবু থেকে পাকা বাড়ি হতে চলেছে, এই নিয়ে কি বলেছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাল্টা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন, পরপর দুটো বক্তব্য রেখে আবার আসছি আলোচনায়। एक समय था जब यही अयोध्या में रामलला टेंट में विराजमान थे। आज पक्का घर सिर्फ रामलला कोई नहीं, बल्कि पक्का घर देश के 4 करोड़ गरीबों को भी मिला है। आज भारत अपने तीर्थों को भी संवार रहा है, तो वहीं डिजिटल टेक्नोलॉजी की दुनिया में भी हमारा देश छाया हुआ है। দেশের মানুষের পাকা ঘরের ব্যবস্থা কারা করেছে নরেন্দ্র মোদী যদি না জানে তা অতীতের ইতিহাসটা দেখলে বোঝা যাবে। 2 নম্বর কথা, এ ভারতবর্ষে আমরা বিশ্বাস করি এ দেশ রামের, এ দেশ রহিমের।
এ দেশকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে বিষাক্ত না করাটাই হবে একজন রাজনীতিবিদের প্রকৃত কাজ, এটুকু বলতে পারি আমি। অভিযোগ আসছিল রামকে নিয়ে রাজনীতি করার। আমি এখানে অঙ্কন দত্তর কাছে আসব। একেবারে এই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সঞ্জয় রাউত তিনি বলছেন এমনটা হতেই পারে যে রামকে রাজনীতির ময়দানে নামিয়ে দিল বিজেপি, এমনটা হতেই পারে যে বিজেপির 2024-এ রামকে প্রার্থী বলেও ঘোষণা করে দিতে পারে। এই নিয়ে এই পর্যায়ে রামকে নিয়ে রাজনীতি হচ্ছে না, কিন্তু উনি তো যাদের সাথে বর্তমানে শিবসেনার ওই উদ্ভব সেনা যাদের সাথে এখন হাত মিলিয়েছে, সেই কংগ্রেস তো ইউপিএ 1 আমলে তো সুপ্রিম কোর্টে এফিডেভিট জমা দিয়েছিল যে রাম একটি কাল্পনিক সত্তা, রামের কোনো অস্তিত্বই নেই। আজকে ভালো লাগছে রামকে নিয়ে তারা এত কথা বলছে। এখানে পার ক্যাপিটা ইনকাম নিয়ে এত কথা বলছিলেন সৌম্যদা। ইউপিএ আমলে 2014 সাল পর্যন্ত ভারতবাসীর পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 72,000 প্রত্যেক বছরের হিসেবে। আজকে কত? সেটা 98,000। আমরা বেরিয়েছি, আমি সেটা বলছি সেই জায়গায় প্রাইস ইন্ডেক্সের ক্ষেত্রে আমি আসছি মুদ্রাস্ফীতির জায়গা। মুদ্রাস্ফীতি কত ছিল তখন? মুদ্রাস্ফীতি কত ছিল? 11। আজকে কত? 6 নেমে এসেছে। সেটা তুমি কিছু বলতে পারছো না। চকার চিজের তুলনা করো না। আজকে সেখানে না, তুমি সেটা বলতে পারছো। চকার চিজ তুলনা করো না। তুমি তোমরা তো রামকে কাল্পনিক বলেছিলে। তোমরা বলো আগে প্রাইস কত ছিল? রিটেল প্রাইস ইন্ডেক্স কত? রিটেল প্রাইস ইন্ডেক্স কত? আমি দুজনকে থামালাম। আমার কথা হচ্ছে যে এটা তো নতুন না যে এরা রামকে ভোটে নামাবে। এরা তো 2021-এও রামকে ভোটে নামিয়েছিল, রাম ভরসা ভোট করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে প্রভু রাম তো এদের আশীর্বাদ করেনি, আশীর্বাদ করেছিল দুহাত ভরে মমতা ব্যানার্জিকে বাংলায়। আর কথা হচ্ছে যে প্রভু রাম তো ছিলেন প্রজাবৎসল রাজা, আর যারা প্রভু রামের স্বঘোষিত ছানা এখন তারা বাংলার গরিব মানুষের 100 টাকা মেরে দিচ্ছে। এটা প্রভু রাম করবে? অদ্ভুত দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে। আজকে একজনকে বলছে বাড়ি দুর্নীতি হচ্ছে। আমি বলছি এইটা যেমন রিজু একটা দিক বলছে 100 দিনের টাকা নাকি কেন্দ্রের বিজেপি সরকার রিজুর কথা অনুযায়ী কোট আনকোট মেরে দিচ্ছে। এই একই রকম অভিযোগ তো রাজ্যের বিরুদ্ধেও করছে যারা রাস্তায় বসে রয়েছে 36% ডিএ এই বর্তমানে রাজ্য সরকার তারাও ওই রিজুর কথা অনুযায়ী কোট আনকোট মেরে দিচ্ছে। হয়তো এরই নাম গণতন্ত্র। 3 ধরনের ট্রেন, বন্দে ভারত, নম ভারত এবং অমৃত ভারত, এই 3 ধরনের ট্রেন বা ত্রিমূর্তি কার্যত ভারতীয় রেল ব্যবস্থায় বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আজকে যখন এই দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। আমি এইখানে দেখাতে চাইবো কি বলছেন শুভেন্দু অধিকারী এবং পাল্টা কি বলা হচ্ছে বিরোধীদের তরফে। পরপর দুটো বক্তব্য রাখবো আপনাদের সামনে। ঐতিহাসিক মালদা থেকে বাঙ্গালুরু, কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসা পাওয়া যায় না। দেবী সেটির হসপিটালে প্রচুর লোককে যেতে হয়। আজকে নর্থ বেঙ্গলের মানুষকে মূলত চিকিৎসা এবং বাঙ্গালোরে পড়াশোনার উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ আছে, সেই জন্য একটা সরাসরি বন্দে ভারত দিয়েছেন। এটাতে প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীজি উন্নয়নের রাজনীতি করেন না এবং তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে। এটাই বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত, আনন্দিত। সেটা তো ভালো, কিন্তু মেল এক্সপ্রেস সুপারম্যান ট্রেনের কি হবে? প্রত্যেকটা স্টেশনে গিয়ে দেখো সাধারণ যাত্রীদের কি অবস্থা। বেশি দাম দিতে হচ্ছে, বিলম্বে ট্রেন আসছে এবং কোনো ট্রেনের মেনটেন্যান্স নেই। কেন এটা? আসলে এলিটদের একটা অংশের জন্য ভালো ব্যবস্থা করা হচ্ছে, আর সর্বসাধারণের জন্য যে ব্যবস্থা আছে সেটা তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। একইভাবে কটাক্ষ করছেন রাহুল গান্ধী, এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন। তিনি বলছেন যেটা এই ভারতীয় রেল একটা সময় যেটা গরিবের যান ছিল সেটা প্রত্যেকটা স্তরে তার ভাড়া বাড়ানো হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য যে ছাড় দেওয়া হতো ছাড় তুলে দেওয়া হয়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে, বেসরকারিকরণের দরজা খুলে দেওয়া হয়েছে। এই যে টাকা, সেই টাকা যেটা সাধারণ মানুষের থেকে নেওয়া হচ্ছে সেটা সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য নাকি সেলফি স্ট্যান্ডে শাহেনশাহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য? ভারতীয় রেলের আসল চেহারা কি অঙ্কন দত্ত? দেখুন, ভারতীয় রেলের আসল চেহারা কি, তাহলে তো রাহুল গান্ধীকে বলতে হবে যে পবন বনসাল যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় 14% রেলের ভাড়া বেড়েছিল কেন? সেই সময় রেলে ব্যাপক দুর্নীতির জন্য তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু তারপরে কোনো রকমের তদন্ত করা হয়নি কেন? সেই সময় আমরা দেখেছি টোটাল ইউপিএ আমলে 813টা রেল দুর্ঘটনা ঘটেছে, তার কতগুলো ইনভেস্টিগেশন হয়েছে এবং তারপর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়। একটা শুধু যোগ করি, এই রিজুদের যখন প্রশ্ন
প্রশ্ন করি তখন তোমরা বারে বারে বলো না, রিজুরা বারে বারে 34 বছরে ফিরে যায়। তোমরা তো প্রশ্ন করো যে 12 বছরের হিসাব দাও, 34 বছরে কি হয়েছে 12 বছর পর আমি কেন শুনতে চাইবো? একইভাবে আমি 10 বছর আগে 2014 থেকে 2023 শেষে 2024 শুরুতে দাঁড়িয়ে আছি। 10 বছরের পরিসংখ্যান তোমার তুলে দেওয়া উচিত নাকি বিগত আমি 10 বছরের পরিসংখ্যান দিতে রাজি রয়েছি। আমি তাহলে এটাও বলতে হবে যে গত কয়েক মাসে কতগুলো রেলে দুর্ঘটনা বেড়েছে। ইনফ্যাক্ট বর্ধমান স্টেশনে শেড ভেঙে পড়ে ওভারে জলে ট্যাঙ্ক ভেঙে পড়ে কি মৃত্যু হয়েছে। এটা বলতে হবে যাত্রী সুরক্ষার ভালো কথা। পয়েন্ট বলেছেন যে রেলের জন্য। আপনি বলুন তো, বর্ধমান রেল স্টেশনে যখন আমরা একটা জায়গাটাকে বাড়িয়ে ওখানে আমরা বলছি যে এখান থেকে যে জলের ট্যাঙ্কটা সরিয়ে নিতে হবে, সেইখানে জায়গা দেওয়া হচ্ছে না কেন? বস্তিদের সরানোর ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা পালন করা হচ্ছে না কেন? আপনারাই দেখিয়েছেন, এবিপি আনন্দই দেখিয়েছেন 62টা রেলের প্রজেক্ট 50,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে এসে পড়ে রয়েছে। রাজ্য সরকারের জমিজটের কারণে একটাও প্রকল্প বাস্তবায়নের পথে যাচ্ছে না। তাহলে কেন হচ্ছে এটা? এক সেকেন্ড হয়ে গেছে। আমি একটু এবিপি আনন্দের ক্যামেরাম্যানকে দয়া করে অনুরোধ করব যে এই ছবিটা একটুখানি জুম করে দেখান। এই যে সেলফি স্ট্যান্ড বসিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে 1,62,00,000 টাকা খরচা করে, এই যে দেখুন। আর সেই নয়া ভারতের যে ছবি, তার সামনে ওই সেলফি স্ট্যান্ডের সামনে মানুষ মাটিতে শুয়ে আছে, ট্রেনের অপেক্ষা করছে, যে ট্রেনগুলো 8 ঘন্টা 9 ঘন্টা লেট চলছে। আরে তোমার হচ্ছে অবস্থা। আমি এত বড় বড় কথা যাচ্ছি না। আমি এবিপি দর্শকদের বলবো, আপনারা যারা ট্রেন স্টেশনের আশেপাশে থাকেন, আপনারা চলে যান শিয়ালদা স্টেশন, হাওড়া জাংশনে, দেখুন গিয়ে নরেন্দ্র মোদী কি করেছে। আজকের দিনে বনগা লোকালে সকালে ওঠা যায় না। কেন ওঠা যায় না? কারণ নরেন্দ্র মোদী পুরনো ট্রেনগুলোকে রং করে বন্দে ভারত, নগর ভারত, ধপের ভারত সরকারের ব্যর্থ জমিনীতির জন্য একটা প্রধানমন্ত্রী এরকম অপদার্থ জমি দিচ্ছে না। লাইফে দেখিনি যে স্টেশনে দাঁড়িয়ে ঝান্ডা কেন। আর যখন কিছু জায়গায় সব বুঝে গেছে, এই কাল পরশু নতুন বছর অ্যাক্সিডেন্ট শেষ করে একটু বলো আমি চ্যালেঞ্জ করে বলছি, এসি 3 টায়ারের যদি আপনারা ভেতরে ভিডিও তোলেন দেখবেন যাদের এসি 3 টায়ারের টিকিট নেই, যেহেতু বগি কম, এসি 3 টায়ারের ভেতরে 1500-1600 লোক করে ট্রাভেল করে। কিন্তু আমি একেবারে মোহাম্মদ সেলিম যেটা বলছেন যে শহরতলি ট্রেন, যে ট্রেনে শহরের মানুষেরা পার্শ্ববর্তী জেলা থেকে আসে, তাদের কথা কতজন ভাবে, রেল মন্ত্রক ভাবে কিনা? হ্যাঁ, মধুজা। আমি একটু আমার অভিজ্ঞতার কথা বলি। আমি তো ট্রেনে যাতায়াত করি, রীতিমতন যাতায়াত করি ট্রেনে। এখন ট্রেনে যাতায়াত করতে গিয়ে অভিজ্ঞতা হচ্ছে, আমি দিল্লি থেকে তাজ এক্সপ্রেসে যাচ্ছিলাম, আগ্রা যাচ্ছিলাম, 3 ঘন্টা লেট ছিল তাজ এক্সপ্রেস, মানে আগ্রা পৌঁছে যাওয়ার সময় ছিল। সকালবেলা হাওড়া স্টেশনে যাবে নিষ্পাত এক্সপ্রেস ধরার জন্য, লেট। বিকেলবেলা ঝাড়গ্রাম থেকে যারা জনশতাব্দী ধরে আসেন হাওড়ায়, পৌঁছানোর কথা 7টা-8টা এরকম সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার কথা, রাত্রি 11টা-12টা বেজে যায় পৌঁছতে। আর মানে ওই ট্রেনে বাড়তি লোক ওঠা, আচ্ছা লোক ওঠে কেন বলুন তো? হ্যাঁ, আমরা খুব বিরক্ত হই, আমরা যাদের রিজার্ভেশন থাকে আমাদের সত্যি মানে সমস্যা হয় এটা। কিন্তু ওঠে কেন বলুন তো? সারা দেশ জুড়ে লোকাল ট্রেনের অবস্থা কি? কতগুলো লোকাল ট্রেন চলে, ওই মানুষগুলো কোথা দিয়ে কোথায় যাবেন, কি করে যাবেন? ট্রেন তো সস্তায় মানুষের কাছে পরিবহন পরিষেবা পৌঁছে দেওয়ার কথা ছিল, করেননি তো। আমার আরেকটা কথা হচ্ছে যে অনেক কথা শুনছিলাম যে দুর্নীতি বলে হচ্ছে যে টাকা পাঠাচ্ছে না, এই না ওই না সেই না, অনেক কথা শুনেছি। এই তরজা বহু পুরনো, এই তরজা ওরা আরো অনেকদিন তৃণমূল আর বিজেপি চালিয়ে যাবে, কিন্তু মানে আর মাঝখান থেকে গরিব মানুষগুলোর কষ্ট হবে। আচ্ছা বলুন তো, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে আশাকর্মীরা আছেন, এই আশা কর্মীদের ইনসেনটিভ আসা বিভিন্ন ব্লকে বন্ধ হয়ে গিয়েছে, কারণ ন্যাশনাল হেলথ মিশন টাকা পাঠাচ্ছে না। এই ন্যাশনাল হেলথ মিশন, আরে ভাই আমি এই সংগঠনটা করি, আমি রাজ্যের সভাপতি সংগঠনটা, আর আমি জানি আমার কাছে নির্দিষ্ট আছে কথা। ন্যাশনাল হেলথ আশা কর্মীদের বেতন বন্ধ হওয়ার পেছনে সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস সরকার। আমাদের রাজ্যে মোটামুটি সবকিছু নিয়ে রাজনীতি হয়, আর এই রাজনীতির পাকে চক্রে পড়ে যারা সাধারণ মানুষ, যারা অত্যন্ত গরিব গুরবা মানুষ, এই সরকারি প্রকল্পের টাকার উপর যারা নির্ভরশীল থাকেন, তাদের কার্যত প্রাণান্তকর অবস্থা হয়ে যায়। আমি এইখানে সৌম্য রায়ের কাছে আসার আগে দর্শকদের দেখুন, বাঙালি বলতে কি বোঝায়? 12 মাসে 13 পার্বণ। এই ধরুন 30 তারিখে আমরা কথা বলছি, তারপরে বর্ষ শেষ এবং তারপরে নতুন বর্ষ, আর একটা উৎসব দীপাবলি। সচরাচর আমরা জানি কালী পুজোর দিন হয়, আর একটা দীপাবলি কিন্তু 22শে জানুয়ারি হতে চলেছে। একেবারে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে 22শে জানুয়ারি সারা দেশ জুড়ে রামজ্যোতি প্রজ্বলন করতে হবে এবং দীপাবলি পালন করতে হবে
সারা দেশ যেন কার্যত ঝলমল করে। আমি দেখাতে চাইবো শুরুতে ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর আমি কংগ্রেস মুখপাত্রের কাছে আসছি। দেখুন, 22 जनवरी को आप सभी अपने घरों में, मैं पूरे देश के 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं, अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए। সৌম্য আইচ রায়। দেখুন, আমি প্রথমে বলি যে আমি কারোর সময় কথা বলার মধ্যে ডিস্টার্ব করি না। আমি একটা কথা বলতে চাই যে এই যে উৎসব তো আমরা যখন ভরা পেটে থাকি তারপর উৎসব হয়। ভারতবর্ষের 80% মানুষ গ্রামে বাস করে এবং বহু মানুষের কাছে এখন অর্থনৈতিক অবস্থা যে পরিমাণ জায়গায় গেছে, যে খাদ্য বাসস্থান, একটু আগে কথা বলছিল আমার ছোটো ভাই অঙ্কন, যে উন্নতির কথা, উন্নয়নের কথা, কসমেটিক এলিগেন্সের কথা আমরা যতটা শুনলাম। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলে তো ভারতবর্ষে একটা ইন্ডেক্স হয় যেখানে খাদ্য, বাসস্থান, মানব উন্নয়নের কথা। তো আজকে দুটো সরকারি এই যে তরজাটা হবে, শুধু উৎসব থাকবে। আপনার পেটে ভাত না থাকলে আপনার উৎসব হবে, ভালো লাগবে। আপনার খাদ্য নেই, বাসস্থান নেই, অন্ন নেই, বস্ত্র নেই, সে নিয়ে কোনো আলোচনা নেই। রাজনীতির লোকেরা সেই নিয়ে আলোচনা করবে না। সেটা পশ্চিমবঙ্গ কে প্রধান হিন্দু সেটা প্রতিযোগিতা চলবে। একজন রাম মন্দির করে উৎসব করতে বলবেন, সারা ভারতবর্ষে দীপাবলি করতে বলবেন। একজন জগন্নাথ মন্দির করে বলবেন যে আপনি উৎসবের মেতে যান, উৎসব করুন, শুধু উৎসব। আমার প্রতিযোগিতা হচ্ছে আমি কত বড় হিন্দু এটা প্রমাণ করার উৎসব হবে ভারতবর্ষে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সরকার যখন মানুষের দায়িত্ব ছেড়ে ধর্মের প্রচারে ব্যস্ত হয় তখন ভারতবর্ষের মানুষ, এই যে বলছিলেন না 23 কোটি মানুষ ভারতবর্ষে আবার হাঙ্গার ইন্ডেক্সের তলায় চলে গেছে, তার কারণই হচ্ছে এটা যে মানুষ জীবন জীবিকা, রুজি রোজগারের বাইরে শুধু উৎসব নিয়ে মেতে থাকতে হবে। সরকার শুধু সিম্বলিক আলোচনায় যাবে, উৎসব করবে, আর উৎসবের মধ্যে দিয়ে মানুষকে মাতিয়ে রাখো। দাঁড়াও ভাই, আমার সময় বলতে জিজ্ঞাসা করুন, আমি তোমাকে আজকে আমি শুধু একটা কথা, আমার শুধু ভূপেশ বাঘেল কোভিডের পরে তারপর তোমাদের আমি অঙ্কন তোমার কাছে আসবো। সমদা এক সেকেন্ড আমার শুধু প্লিজ সমদা আমি থামালাম। আমি অঙ্কন বেশ আমি অঙ্কন তোমার কাছে আসবো। শুধু একটা কথা আমি দর্শকদের এক সেকেন্ড দর্শকদের স্মরণ করিয়ে দেব। সম্ভবত ভোটের সময় প্রধানমন্ত্রী এই রাজ্যে প্রচারে এসেছেন এবং তখন কার্যত এই কথা রীতিমতন ফেমাস হয়ে গেছিল যে দোনো হাতোঁ মে লাড্ডু হোঙ্গে। একেবারে এই রাজ্য এবং কেন্দ্র, তিনি বলেছিলেন যে উন্নয়নে প্রতিযোগিতা হোক, তাহলে সেটা যদি হয় রাজ্যের উন্নয়ন বরং কেন্দ্রের উন্নয়ন, তাহলে সব থেকে বেশি লাভবান হবেন রাজ্যের নাগরিক এবং দেশের নাগরিক। দোনো হাতোঁ মে লাড্ডু হোঙ্গে। এবং যেটা আজকে সৌম্য আইচ রায় বলছেন, উন্নয়নের প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হচ্ছে হিন্দুত্বের প্রতিযোগিতা। রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার, ধর্ম নিয়ে প্রতিযোগিতা। আমার বিবেকানন্দের বলা কথা একটা মনে পড়ে যাচ্ছে। ইদানিং বিবেকানন্দের বক্তব্য নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে দারুণ রেষারেষি চলছে। বিবেকানন্দের আরেকটি বক্তব্য, খালি পেটে কখনো ধর্ম হয় না। কোথাও কি অনেকে প্রশ্ন তুলছেন, ধর্মের কথা বলে খিদেকে ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমি দুজনের কাছে আসবো, শুরুতে রিজু। অ্যাবসলিউটলি, আসলে বিজেপি তার সব সার্ভে করে দেখে নিয়েছে যে আর ফেরত আসছে না, সেই জন্য রাম ভরসা। আমার কথা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা না বলে, এত প্রভু রামের নামে নিজের রাজনীতি না ফলিয়ে প্রভু রামকে তার জায়গায় রেখে নিজের রাজনীতিটা করো না, দেখি কত ভোট পাওয়া যায়। আর সৌমদা এখানে বলছে জগন্নাথ মন্দির আর রাম মন্দিরের কম্পিটিশন হচ্ছে, আমরা ধর্ম নিয়ে করি না। আর আপনাদের যদি এত ধর্ম নিয়ে আপত্তি থাকে তাহলে সোনিয়া গান্ধী কেন যাচ্ছে? সোনিয়া গান্ধী 22 তারিখ মুখ্যমন্ত্রী কেন যাচ্ছে? শুধুমাত্র ভোট কনসলিডেট করা। কেন যাচ্ছে সোনিয়া গান্ধী 22 তারিখ মন্দিরে?
আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট আসলে সিএন কংগ্রেসের মুখপাত্রগুলো হচ্ছে তোমার রাজ্যে আমার রাজ্যে তাই করে বিজেপি সবথেকে বড় দোষর বেশ বেশ আমি বিজেপির দোষর সোনিয়া গান্ধী যাচ্ছে রাম মন্দিরে বিজেপির দোষর তৃণমূল বেশ বেশ বিজেপির দোষর রিজু এবং সৌম্যতা দুজনকে থামালাম। অঙ্কন, আমার এত সুন্দর কথা বললেন, আবেগ ঘন বক্তব্য সৌম্যদার, আমি শুনতে শুনতে বিভোর হয়ে যাচ্ছিলাম। তারপর আমার হঠাৎ ঘুম ভাঙলো যখন আমার মনে পড়লো এই নভেম্বরে ভোট আসছিল ছত্তিশগড়ে, সেপ্টেম্বরে হঠাৎ আমি 58 কোটি টাকার রাম রাজপথ তৈরি করব। কে ঘোষণা করলেন? কংগ্রেসের তৎকালীন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। হঠাৎ রাম রাজপথ তৈরি করতে হচ্ছিল কেন? তখন আমি 150টার উপর গোশালা তৈরি করে দেব, আমাকে এই বলে ভোট চাইতে হচ্ছিল কেন? আমি এক সেকেন্ড, হ্যাঁ ছত্তিশগড়ে ছিলাম, হ্যাঁ সব থেকে বড় কথা, এনাদের নেতা রাহুল গান্ধীকে ভোট এলেই আমি পৈতেধারী ব্রাহ্মণ, আমি জনেউধারী ব্রাহ্মণ, এই তত্ত্ব নিয়ে কেন মার্কেটে আসতে হয়? কেন আসতে হয়? আর এই যে এত কথার মধ্যে আপনারা এত কথা আমি তিনজনকে থামালাম, সৌম্যতা আমি থামালাম, আমি অঙ্কনকেও থামালাম। আমার মধুজা সেন রায়ের কাছে প্রশ্ন, প্লিজ প্লিজ প্লিজ, এই অঙ্কন এক সেকেন্ড, এবার তুমি থামো। আমি বলছি এই যে রাজনীতি, ধর্মকে নিয়ে রাজনীতি এবং রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলার চেষ্টা, আমি বলছি কম বেশি সব রাজনৈতিক দলে কি করে না? তৃণমূল যে বারে বারে প্রশ্ন তুলছে, তৃণমূলের বিরুদ্ধেও তো বিজেপি এই প্রশ্ন স্মরণ করিয়ে দিচ্ছে, তোমরা তো বটেই স্মরণ করিয়ে দিচ্ছ যে যারা রাস্তায় বসে রয়েছে নিয়োগের জন্য, নিয়োগের দাবি করতে গেলে তাদের জেলে পুরে দেওয়া হয়। আচ্ছা 36% ডিএ মেটানো, সেটা অগ্রাধিকারের তালিকায় পড়ে না, বরঞ্চ দুর্গাপুজোয় ক্লাবগুলোকে 70,000 টাকা দেওয়া, সেটা অগ্রাধিকার তালিকায় পড়ে। এখান থেকেই তো অনেকে প্রশ্ন তুলছেন একইভাবে ধর্মকে রাজনীতির স্বার্থে, ভোটের স্বার্থে কেউ কম কেউ বেশি ব্যবহার সকলেই করেন। হ্যাঁ, ব্যবহার তো আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসও করে, এটা আমরা জানি। না হলে রেড রোডের নামাজে মুখ্যমন্ত্রীকে যেতে হতো না, আর তা না হলে দুর্গাপুজোর উদ্বোধনকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে গালিগালাজ করতে হতো না। আমার কথা হচ্ছে, বাকিগুলো সুব্রজিৎ বলেছ, আমি আর ওই প্রশ্নে ঢুকছি না। আমার কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতা নিয়ে কি বলেছে? সর্বধর্ম সমন্বয়ের কথা কি বলেছে? না, সর্বধর্ম সমন্বয়ের কথা কিন্তু বলেনি। পরিষ্কার করে ভারতবর্ষের সংবিধানে যা লেখা আছে সেটা হচ্ছে ধর্মকে রাষ্ট্র এবং রাজনীতির থেকে আলাদা করে রাখার কথা বলা হয়েছে, একদম আলাদা করে রাখার কথা বলা হয়েছে। কোথাও বলা হয়নি প্রথমত সর্বধর্ম সমন্বয়ের কথা, আর দ্বিতীয়ত এটাও বলা হয়নি ভারতবর্ষের রাষ্ট্র, নরেন্দ্র মোদী মানে কিন্তু একজন ব্যক্তি নন, নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী, সাংবিধানিক পদ। ভারতবর্ষ তার রাষ্ট্র, সে কখনো কোনো ধর্মের প্রতি কোনো বাড়তি মানে প্যাট্রোনাইজ করবে না কোনো ধর্মকে, একদম পরিষ্কার করে এই কথা বলা আছে। এবার আমার কথা হচ্ছে যে এই ধর্মকে কেন ব্যবহার করতে হয়? কারণ ধর্ম গোটা ভারতবর্ষের সমাজের সাথে এমন ভাবে জড়িয়ে আছে। একটা কথা বলার পর চুপ করে থাকো। আব্বাসের সাথে কেন জোট করেছি না করেছি ভোটার থেকে কম ভোট পেয়ে আব্বাসের সাথে কারণ রাম মন্দির দেখিয়ে, কারণ রাম মন্দির দেখিয়ে এই কাশ্মীরের মাফিয়ারা আমাদের স্বাভিমান, রাম মন্দির যাদের আপত্তি রয়েছে এই বিরোধী দল দিয়ে এমন বিরোধী দল রাজ্যে সমুদ্র তটের বন্দর, সমুদ্র তটের জায়গা মাফিয়ারা কিনে নেয়, তোমরা আটকাতে পারো না। একটা কথা বলতে কেরলে হচ্ছে শশী থারুর দিচ্ছে, শশী থারুর ধর্ণা করছে, শশী থারুর ধর্ণা দিচ্ছে কেরলে, তোমার পুলিশ পেটাচ্ছে। দেখুন আমি যখন আলোচনা যখন একেবারে ডেসিবেলের নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায় তখনই ইন্টারফেয়ার করতে হয়। আমি শুধু প্রধানমন্ত্রীর আরেকটা মন্তব্যের কথা দর্শকদের স্মরণ করিয়ে দেবো। একেবারে নরেন্দ্র মোদী বলেছেন যে দেশে যে কোনো সমস্যার একটাই সমাধান হতে পারে, তার নাম বিকাশ, বাংলায় বলে উন্নয়ন। আমার এইখানে প্রশ্ন, অনেকেই এই প্রশ্ন তুলছেন যে উন্নয়নে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে ডেভেলপমেন্টের রাস্তায় সোজাসুজি না হেঁটে কেন ধর্মকে আচ্ছাদন হিসাবে ব্যবহার করতে হয়? রাম মন্দির নিয়ে প্রচার করতে 1 জানুয়ারি থেকে ঘর ঘর যাত্রা কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। আমার অঙ্কনের কাছে এটাই প্রশ্ন, তার মানে এই যা শুরুতে যেমনটা রাম ভারসের কথা বলছিল রিজু, সেই রাম ভারসে তাহলে 35টা আসনের লক্ষ্যমাত্রা পূরণ করার স্বপ্ন? যে সময় আমাদের সাংসদ সংখ্যা 2 ছিল গোটা দেশে, সেই সময় থেকে আমাদের নির্বাচনী ইশতেহারের সংকল্পপত্রে একটাই কথা ছিল যে যেখানে রামলালার জন্ম হয়েছে মন্দির ওখানেই হবে। আমরা তো আমাদের রাজনীতিটা নির্বাচনের কেন্দ্রিক একটা দিকে, কিন্তু আরেকটা আমাদের আদর্শ ধরে রাখি, 370 ধারা বাতিল হবে 1950-এর দশক থেকে আমরা বলে আসছি, রাম মন্দির ওখানেই হবে আমরা বলে আসছি। আমরা সেইটা নিয়ে আমাদের জায়গা না, ভোটের আগে যাবতীয় রাম মন্দির সংক্রান্ত কর্মসূচিকে রাখা হচ্ছে এই কারণে 19 আপনি বলছেন
বলছেন 1980 সাল 84 সাল, আপনি একটু আগে বললেন 90-এর দশক, যখন আমরা হেরেওছি, যখন আমাদের সংকল্প থেকে আমরা সরে যাই না, ওই যখন আমরা থাকবো তখন আমরা ধর্মনিরপেক্ষ, আর যখন থাকবো না তখন আমরা ধর্মনিরপেক্ষতা ভুলে গিয়ে মুসলিম লীগ আর তারপর আব্বাস সিদ্দিকী সবার সাথে জোট করে নেব, এটা আমাদের ক্যারেক্টার নয়। ঠিক আছে, হিন্দিতে একটা কথা আছে জানেন তো, মুহ মে রাম বগল মে ছুরি। আমরা খুব ভাগ্যবান যে আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি। আমাদের ইশতেহারে রাম মন্দির থাকে না, আমাদের ইশতেহারে মানুষের উন্নয়নমূলক প্রকল্প থাকে, জগন্নাথ মন্দিরও নেই আমাদের ইশতেহার। আমরা উন্নয়নকে নিয়ে মানুষকে নিয়ে রাজনীতি করি। ভোটে নামাক, আর আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই প্রভু রাম খড়ম দিয়ে নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী মাথায় দুটো বাড়ি মেরে 35টাকে 35টা আসন, 35টা আসন আমি কৌশলগত তো মাথা মারা সাফ হয়ে যাবে, আসন পায় এই সাফ হয়ে যাবে। দাঁড়াও, অপেক্ষা করো, বাড়ি খাবে, আরে অপেক্ষা করো, সাফ হয়ে যাবে। 6 মাস অপেক্ষা। 42 বলেছিলেন না, বিজেপি তো হেরেছে, মুখ্যমন্ত্রী খড়মের বাড়ি খাবে বিজেপি। আমার কথা হচ্ছে, আমি আগেরটা যেটা বলছিলাম বলে হচ্ছে যে বিজেপির প্রতিনিধি খুব স্বাভাবিকভাবেই থামিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে যে মানুষের পেটে যারা ভাত দিতে পারে না তাদেরকে এটা বলতেই হয়, কারণ ওই আম্বানি আর মোহন ভাগবত মিলে বসে ঠিক করেছিল স্লোগান কি হবে 2014-র আগে, আধা রুটি খাएंगे लेकिन मंदिर वही बनाएंगे। আর এরপরে দাঁড়িয়ে মানে আধা রুটি খাएंगे, দেশবাসী অর্ধেক রুটি খেয়েই আছে, মানে স্বীকার করে নিল জনবিরোধী বিজেপি, স্বীকার করে নিল জনবিরোধী, মানুষকে অর্ধেক রুটি খাইয়ে রাখবে, দেশের 81 কোটি মানুষকে অর্ধেক রুটি খাইয়ে রাখবে, দেশের মানুষকে ধর্মের নামে অর্ধেক রুটি খাইয়ে রাখবে, দেশের মানুষকে ধর্মের নামে অর্ধেক রুটি খাইয়ে রাখবে। আমি বলছি একেবারে এই দুটো রাজনৈতিক দলের কথা যদি বলা হয়, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তারা মোটামুটি একেবারে একরকম নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। যেহেতু নির্বাচনী লোকসভা নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, আমার সৌম্য রায়ের কাছে এখানে প্রশ্ন যে এখনো পর্যন্ত এই 2024-এর লোকসভা নির্বাচন এই রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনাদের পলিসি কি হবে, সেটা তৃণমূলের সঙ্গে নাকি বামেদের সঙ্গে কিভাবে এগোবেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারলেন না আপনারা? কথা আপনাকে বলি, আমাদের মাননীয় সভাপতি আজকেও বলেছেন, আমরা কোনো সময় কখনোই কোনো নেতৃত্ব বলেনি কোথাও কোনো জোটের কথা। আমরা আজও বলেছি, আগেও বলেছি, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলকে আগেও হারিয়েছি, যেখানে যেখানে আমাদের, আমরা বলিনি তো সব জায়গায় আমাদের সর্বশক্তি আছে। আমাদের পশ্চিমবঙ্গে যেখানে যত শক্তি আছে, তৃণমূলের সাথে লড়াই করেছি, বিজেপির সাথে লড়াই করেই আমরা হারিয়েছি, জিতেছি, আগামী দিনেও জিতবো, সেই সংকল্প নিয়ে আমরা এগোবো। এবং আমরা ভাই আমরা পরিষ্কার একটা কথা বলি, আপনার পরিষ্কার একটা কথা বলি, দেখুন জাস্টিফিকেশনের প্রশ্ন নেই, জাস্টিফিকেশন যে মানুষ ঠিক করবে 2024 সালে কে কোথায় কত সিট পাবে, এখানে টেবিলে বসে তো আর আমরা চিৎকার করে বলতে পারবো না। কিন্তু একটা কথা পরিষ্কার হবে, পশ্চিমবঙ্গের মানুষ, আসন সমঝোতা হচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য গণতন্ত্রে যতটা ক্ষতিকর, জিততে পারবেন না, তৃণমূলের সাথে লাগবে, কংগ্রেসের লোকসভার প্রচার বাণী হচ্ছে আগেও হেরেছি এবারও হারবো, সাম্প্রদায়িক ছিলাম শূন্য থাকবো, রাজনীতি পশ্চিমবঙ্গে হয়, সাংসারিক অন্তর্কালেশন করুক বাম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে। পোলারাইজেশন, এখন প্রশ্ন হচ্ছে পোলারাইজেশন বা মেরুকরণটা করে কে, এই নিয়ে রাজনৈতিক চাপানুতর দোষারোপ পাল্টা দোষারোপ রয়েছে, কিন্তু শেষ কথা বলবে মানুষ। এবং এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে সত্যি বিজেপি নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লে কতটা ঝাঁপিয়ে পড়ে, এবং মূল ইস্যু এই রাম মন্দির বিজেপির 2024 নির্বাচনী ইশতেহারে কি ঠাঁই পাবে, এবং পেলে সেটা কতটা ডিভিডেন্ড দেবে তাদের ভোট বাক্সে, তো ভোটের ফলাফল সামনে আসার পর বোঝা যাবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দ।